প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সাবজেক্টের শিক্ষক সিদ্দিকী আকবর রাজেন্দ্র ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের অনলাইন ক্লাসের আজকে আমাদের নবম এবং দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশন টপিক্সের উপর আলোচনা করা যাচ্ছে। তোমরা যার যার খাতা কলম প্রয়োজনীয় বই নিয়ে টেবিলে রেডি হয়ে যাও। আমি এখন তোমাদের প্রিভিয়াস প্যাসেজ ন্যারেশনের যে ক্লাসটা হয়েছিল 9-10 সেই ক্লাস সম্পর্কে আজকে প্যাসেজ ন্যারেশনের বাকি অংশ, অর্থাৎ প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হবে আরো সুন্দরভাবে লেখা সূত্র সহ বিভিন্ন বর্ণনাগুলি আজকে দিচ্ছি। অনলাইন ক্লাস 2 আজকে প্যাসেজ ন্যারেশন লিখতে গেলে আমাদের দুটি সমস্যা হয়ে যায়, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এই দুটি চিন্তা আমাদের সমস্যা হয়ে যায়, তাই আজকে আমরা রিপোর্টিং ভার্বকে সেট টু এর ভার্ব অর্থাৎ সেট টু এর বাক্য বলছি এবং রিপোর্টেড স্পিচকে আমরা ইনভার্টেড কমা অর্থাৎ প্রশ্নে যেভাবে দেওয়া থাকে ইনভার্টেড কমাটা সেই ইনভার্টেড কমার বাক্য বলছি। তাহলে আমরা বুঝে গেলাম যে প্রশ্নে আমাদের সেট টু এর বাক্য থাকবে একটি, তার সাথে ইনভার্টেড কমার বাক্য থাকবে একটি। এখন সেট টু এর বাক্য এবং ইনভার্টেড কমার বাক্য দুটি এক হয়ে আমাদের প্যাসেজ ন্যারেশনের একটি সেন্টেন্সের আনসার করতে হয়। প্যাসেজ ন্যারেশনে কিন্তু ইনভার্টেড কমার বাক্যের শেষে কমা থাকুক, ফুল স্টপ থাকুক, ইন্টারগেটিভ সেন্টেন্সের চিহ্ন যেমন প্রশ্নবোধক চিহ্ন থাকুক, এক্সক্লামেশন চিহ্ন থাকুক, যাই থাকুক না কেন, উত্তর লেখার শেষে সেই সেন্টেন্সটিতে আমাদের উত্তর শেষে হবে ফুল স্টপ। আমাদের সেই প্রিভিয়াসের চিহ্নগুলি আর কিছুই থাকবে না। তাই আজকে সেট টু এর বাক্য এবং ইনভার্টেড কমার বাক্যটা আমরা একটা সূত্র আকারে নিয়ে আসছি, যে লেখার সূত্রগুলো লিখে নাও, সবাই খাতা কলমে লিখে নাও। সেট টু বাক্যের সাবজেক্ট তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। সেট টু বাক্যের সাবজেক্ট প্লাস সেট টু এর পরিবর্তিত ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা সেট টু এর বাক্যে চলে গেল, এবার আসছে আমাদের ইনভার্টেড কমার বাক্য। তো দুটি বাক্যের মাঝখানে আমাদের জয়েনিং ওয়ার্ড আসবে, প্লাস জয়েনিং ওয়ার্ড ইফ অথবা দ্যাট অথবা ইফ কখনো ডাব্লিউ জাতীয় ওয়ার্ডগুলি থাকলে সেই ডাব্লিউ জাতীয় ওয়ার্ডগুলি আমরা এখানে ব্যবহার করে দেব, প্লাস অবলিক টু অথবা এখন আমরা দেখতেছি যে জয়েনিং ওয়ার্ড আমাদের তিনটি, ই দ্যাট ইফ টু। ইফ এর পরিবর্তে আমাদের ডাব্লিউ জাতীয় ওয়ার্ডগুলি থাকলে সেগুলি আমরা উত্তরে লিখে দেব, তখন তার পরিবর্তে আমাদের ইফ আর বসানো দরকার হবে না। প্লাস ইনভার্টেড কমা, তোমাদের যে ইনভার্টেড কমার যে প্রশ্নের ভিতরে যে বাক্যটা দেওয়া থাকে সেই ইনভার্টেড কমার এই বাক্যে সাবজেক্ট লিখবে। এবার এই বাক্যের সাবজেক্ট আমরা কোথায় পাবো, কিভাবে আমরা লিখতে পারবো? যদি সেট টু এর বাক্যের সাবজেক্টের অর্থাৎ সেট টু বাক্যের সাবজেক্টের অর্থাৎ কর্তা বা স্পিকারের নিজের কথা নিজে বলা থাকে, তাহলে ইনভার্টেড কমার বাক্যের সাবজেক্ট সেট টু বাক্যের সাবজেক্টে ইনভার্টেড কমার বাক্যের সাবজেক্টের পুনরাবৃত্তি হবে। আবার দেখো, ভালো করে শুনে রাখো, খাতায় লিখো। সেট টু বাক্যের সাবজেক্ট অর্থাৎ স্পিকার নিজের কথা নিজে বললে, ইনভার্টেড কমার ভিতরে যদি তার নিজের কথা বলা থাকে, তাহলে ইনভার্টেড কমার অর্থাৎ দ্বিতীয় বাক্যের সাবজেক্টই হবে প্রথম বাক্যের সাবজেক্টের পুনরাবৃত্তি, প্লাস পাস্ট টেন্সের ভার্ব। ইনভার্টেড কমার বাক্যের ভিতরে আমাদের প্রেজেন্ট টেন্স থাকতে পারে, পাস্ট টেন্স থাকতে পারে, ফিউচার টেন্স থাকতে পারে। আমরা আফটার দ্যাট ক্লাসে পরবর্তী পার্টে আমরা সেই অংশটা আমরা বলে দিব যে কিভাবে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের অংশটা আমরা দেখাই দিব। তো প্রেজেন্ট টেন্স থাকলে, পাস্ট টেন্স থাকলে অথবা ফিউচার টেন্স থাকলে সেটা আমাদের টোটালি প্যাসেজ ন্যারেশন যেহেতু আমাদের পাস্ট টেন্সে পরিবর্তন হবে, প্লাস অবজেক্ট। এখন আমাদের অবজেক্ট যদি প্রশ্নের বাক্যে নাও থাকে, তাহলে আমাকে প্রথম বাক্যের অবজেক্ট
অথবা বাক্যের সাথে সম্পর্ক রেখে বাক্যের সাথে মিল রেখে আমরা এই দ্বিতীয় বাক্যের শেষে অর্থাৎ পুরা প্যাসেজ ন্যারেশনের প্রথম বাক্যটির সেন্টেন্সটির শেষে আমরা একটা যে অবজেক্টিভ বসাবো সেটি দ্যাট অথবা ইট অথবা টাইম মূলক থাকলে দেন এই তিনটা ওয়ার্ডে যে কোনো একটা ওয়ার্ড বসাই দিই বা ফুল স্টপ দিয়ে দিই। আচ্ছা, এবার আসি আমাদের লেখার নিয়মাবলী। আচ্ছা, লিখতে গেলে আমি কিছু কিছু সমস্যায় পড়ে যাই, তাহলে বিভিন্ন সেন্টেন্স থেকে আমার প্রশ্নগুলি আসে, এই সেন্টেন্সকে আমি মিল করতে পারতেছি না। এই জন্য আমি কিছু নিয়মাবলী তোমাদেরকে নিদর্শন দিচ্ছি। এই নিয়মাবলী যদি তোমরা ফলো করো তাহলে তোমরা প্যাসেজ ন্যারেশন আনসারগুলি সুন্দরভাবে লিখতে পারবে। দেখো, নিয়মাবলী হলো প্যাসেজ ন্যারেশনের উত্তর সবসময় পাস্ট টেন্সে হবে। আমরা সিম্পল ন্যারেশন দেখছি, বিভিন্ন সেন্টেন্সের ন্যারেশনগুলো দেখছি, সেখানে উত্তরগুলি আমাদের রিপোর্টিং ভার্বের উপর নির্ভরশীল ছিল। এখানে কিন্তু আমাদের প্যাসেজ ন্যারেশন যেহেতু এটা প্রিভিয়াসই থাকে, এই জন্য আমাদের এই প্যাসেজ ন্যারেশন উত্তর সবসময় আমাদের পাস্ট টেন্সে হবে। দ্বিতীয়ত, ইনভার্টেড কমা এই সেন্টেন্সের শেষের চিহ্ন দেখে আমরা সেট টু বাক্যটি আছে, সেই সেট টু বাক্যটি পরিবর্তন হবে। এই সেট টু এর এই ভার্বটি শুধু পরিবর্তন হবে, সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকবে। এই অর্থাৎ সেন্টেন্সের শেষে যদি কমা অথবা ফুল স্টপ থাকে, সেন্টেন্সের শেষে অর্থাৎ ইনভার্টেড কমা বাক্যের সেন্টেন্সের শেষে যদি কমা অথবা ফুল স্টপ থাকে, তাহলে আমাদের সেট টু পরিবর্তন হবে টোল্ড। ইনভার্টেড কমা বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমাদের সেট টু পরিবর্তন হবে আস্কড। আনসার লেখার সময় ইনভার্টেড কমা বাক্যটি শেষে যদি ফুল স্টপ থাকে কিন্তু ইনভার্টেড কমা বাক্যের শুরু হয়েছে ভার্ব দ্বারা অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমাদের সেট টু পরিবর্তন হবে রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডারড, বিভিন্ন ওয়ার্ড তোমরা লিখতে পারো, কমান্ড। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্যাসেজ ন্যারেশনে লিখতে গেলে আমাদের কিছু নিয়মাবলী আছে। তৃতীয় নিয়মটা হলো আমাদের যদি ইনভার্টেড কমা অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটির বাংলা অর্থে যদি চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত কাজ অর্থাৎ হ্যাবিচুয়াল ট্রুথ, এই শব্দের অর্থ এই সেন্টেন্সের এই অর্থগুলি বহন করে, তাহলে আমরা ইনভার্টেড কমার বাক্যের সেই ভার্বটি আর পাস্ট টেন্সে লিখবো না, যেই টেন্সে থাকবে সেই টেন্সে আমাদের উত্তরগুলি লিখতে হবে। ভালো করে লক্ষ্য রাখো, ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ট্রুথ ইনভার্টেড কমার সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সের ভার্বের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এবার আমরা পরবর্তী ক্লাসে নাম্বার 4 আমরা যে নিয়মগুলি আলোচনা করতেছি তা হলো টেন্স পরিবর্তন। ইনভার্টেড কমার বাক্যের ভিতরের যে টেন্স আছে সেই টেন্সটা কিভাবে পরিবর্তন হবে, সেই টেন্সটি আমাদের পরিবর্তন হতেছে যদি ইনভার্টেড কমার বাক্যের ভিতরের অর্থাৎ ইনভার্টেড কমার সেন্টেন্সটির ভিতরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আনসার লেখার সময় আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। ইনভার্টেড কমার বাক্যের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, আমরা উত্তরটা লিখব পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হলে উত্তরটা লিখব পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে উত্তরটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। এবার আমার প্রেজেন্ট টেন্সে গেল, এবার পাস্ট টেন্সে প্রশ্নটি থাকে, হ্যাঁ এখানেও পরিবর্তন হবে। ইনভার্টেড কমার বাক্যের সেন্টেন্সের ভিতরের টেন্সটা যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে উত্তর লেখার সময় আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। ইনভার্টেড কমার বাক্যের ভিতরের সেন্টেন্সটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে উত্তরটা আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। ইনভার্টেড কমার বাক্যের ভিতরের টেন্সটি যদি আমার পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে অপরিবর্তিত অবস্থা থাকবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমার অপরিবর্তিত অবস্থা থাকবে। হ্যাঁ, এবার আসি আমরা ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে যদি আমার প্রশ্নটি থাকে ইনভার্টেড কমার বাক্যের ভিতরে, তাহলে এটাকে ফিউচার টেন্স পরিবর্তন হয়ে আমার ফিউচার পাস্ট বেস ফর্ম হবে। অর্থাৎ শ্যাল থাকলে শুড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে, মে থাকলে মাইট হয়ে যাবে, উইল থাকলে উইল হয়ে যাবে। এরকম বিভিন্নভাবে আমাদের সেন্টেন্সগুলি এভাবে
পাস্ট ফর্মে চলে যাবে। আশা রাখি তোমরা আমার আলোচনাটা ক্লিয়ারভাবে বুঝতে পারছো। এবার আমরা একটা এক্সাম্পল, প্রিভিয়াস আমরা ক্লাসে এক্সাম্পল ছিলাম, সেই এক্সাম্পলগুলি তোমরা আশা রাখি খাতায় লিখছো, লিখে বিভিন্ন এক্সারসাইজগুলি লিখছো, লিখে বিভিন্ন ধরনের আনসারগুলি লিখছো, উত্তর দিয়েছো। স্কুল ক্লাস সাথে সাথে উত্তরগুলি আমাদেরকে দেখাবে, ক্লাসে দেখাবে। আর আজকে যেভাবে ক্লিয়ারভাবে তোমাদেরকে প্যাসিনেশনের আরো সূত্রগুলি সুন্দরভাবে সামনে বুঝিয়ে দিয়েছি, এগুলো তোমরা ভালো করে বারবার ফলো করবে, সূত্রটা ভালো করে লিখবে, সূত্রটাকে ভালো করে প্রত্যেকটি স্থানে ভালো করে দেখবে। এবার আমি তোমাদের ছোট্ট একটা টপিক দিচ্ছি, সেটা হলো আবার খাতা কলমে লিখে নাও। তা হলো সেট টু পরিবর্তন হয়ে আমার যে ওয়ার্ডগুলি বসবে সেই ওয়ার্ড বেস্ট ভার্সেস যে জয়েনিং ওয়ার্ডটা বসবে সে চারটা আমি দিচ্ছি, চারটা তোমরা লিখো, সুন্দর করে চারটা লিখো। সেট টু পরিবর্তিত ভার্ব জয়েনিং ওয়ার্ড। সেট টু পরিবর্তন হয়ে যদি আমার বাক্যের শেষে প্রশ্ন কমা অথবা ফুল স্টপ থাকে, এটা চার্ট দিচ্ছি তোমাদেরকে সুন্দর করে দেখো, ছোট্ট ভিতরে হয়ে যাবে। কমা অথবা ফুল স্টপ থাকে, তাহলে সেট টু পরিবর্তন হবে টোল্ড, আর এখানে জয়েনিং ওয়ার্ডটা হবে দ্যাট। আর এখানে যদি আমার প্রশ্নবোধক চিহ্ন থাকে ইনভার্টেড কমাতে, তাহলে সেট টু পরিবর্তন হবে আস্কড। আর যেহেতু সেট টু পরিবর্তন হয়ে আস্কড হয়েছে, তাহলে আমার জয়েনিং ওয়ার্ডটা হবে ইফ। আর যদি ওখানে আমার ডাব্লিউ জাতীয় ওয়ার্ড হাউ হোম উইচ হোয়ার এগুলি দেওয়া থাকে, তাহলে এগুলি আমি লিখে দেবো, ইফ লিখবো না। এখানে বাক্যের শুরুতে ভার্ব ইনভার্টেড কমার বাক্যটা শুরু হয়েছে ভার্ব দ্বারা, বাক্যের শেষে ফুল স্টপ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সেট টু পরিবর্তন হয়ে আমার রিকোয়েস্টেড, আর রিকোয়েস্টেড, আর আমার জয়েনিং ওয়ার্ড হবে টু। টোটাল নেরেশন আমাদের জয়েনিং ওয়ার্ড তিনটি, দ্যাট, ইফ, টু অথবা ডাব্লিউ জাতীয় ওয়ার্ড, দ্যাট, ইফ অথবা ডাব্লিউ জাতীয় ওয়ার্ড, আর হবে টু। এখন ছাত্রছাত্রীরা ভালো করে লক্ষ্য রাখো, যদি আমাদের বিভিন্ন ইম্পারেটিভ সেন্টেন্সের যেমন লেট আসে, তাহলে আমার সেট টু পরিবর্তন কি হবে? লেট আসলে সেট টু পরিবর্তনই হবে প্রপোজড, PROPOSED। লেট না থাকলে সেট টু পরিবর্তন হয়ে আবার আসবে প্রপোজড, PROPOSED, প্রপোজড। আর ইনভার্টেড কমার বাক্যটা আমার ফিউচার পাস্ট বেস ফর্মে চলে যাবে, ফিউচার পাস্ট বেস ফর্ম, টেস্টটা হবে ফিউচার, দ্বিতীয় বাক্যটি আমার ফিউচার পাস্ট বেস ফর্ম হবে, আর লেট থেকে আমার প্রপোজড বসবে। এবার তোমরা বলতে পারো যে স্যার এক্সক্লামেশন সেন্টেন্স আসলে, এক্সক্লামেটরি সেন্টেন্স আসলে আমি কি করব? এক্সক্লামেটরি সেন্টেন্স আসলে আমাদের এখানে এক্সক্লাইমড উইথ জয় লিখতে হবে বা এক্সক্লাইমড উইথ ঝড় লিখতে হবে, আর জয়নিং ওয়ার্ড আমাদের দ্যাটই থাকবে। ভালো করে লক্ষ্য রাখো ছাত্রছাত্রীরা, যদি আমার ইন্টারগেটিভে প্রশ্ন আসে, তাহলে আমার সেট টু পরিবর্তনে আস্কড হবে, আর জয়নিং ওয়ার্ড হবে ইফ অথবা ডাব্লিউ জাতীয় ওয়ার্ড। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি স্বয়ংক্রিয় প্রশ্ন আসে, তাহলে আমার সেট টু পরিবর্তন হবে রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডারড, কমান্ড, রিপ্লাইড, এই সমস্ত ওয়ার্ডগুলি। আর জয়নিং ওয়ার্ড হবে টু। শুধু ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স বাদে সমস্ত সেন্টেন্সগুলিতে, বাকি যত সেন্টেন্সগুলি আছে সবগুলিতে আমাদের জয়নিং ওয়ার্ড দ্যাট বসবে। এই কথাটা ভালো করে লক্ষ্য রাখো। আজকের আলোচনা খুব সাবলীলভাবে তোমরা বুঝতে পারছো। আমি আশা রাখি প্রিভিয়াস ক্লাসে তোমরা বেশি বেশি করে প্যাসেজ ন্যারেশন তোমাদের পাঠ্য বই থেকে অথবা বোর্ড বই থেকে লিখে তোমরা পরবর্তী ক্লাসে জমা দিবে, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস